প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের এক সেট মডেল প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো। আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা, তোমরা যদি এই ভিডিওটিতে বলা প্রশ্নোত্তরের পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে মাত্র 5 টাকার বিনিময়ে সংগ্রহ করতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 7430884171। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট, মডেল প্রশ্ন ও সম্পূর্ণ উত্তর। একের দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 12 = 12। 1.1 দাগের প্রশ্ন, দেয়ালচিত্র চর্চার পীঠস্থান হলো, অপশানগুলো দেখো, বীরভূম, সিংভূম, মানভূম, বর্ধমান। সঠিক উত্তর হবে মানভূম। 1.2 দাগের প্রশ্ন, বসুধরা ব্রত যে ঋতুতে হয়, অপশানগুলো দেখো, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত। সঠিক উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে। 1.3 দাগের প্রশ্ন, পিঁপড়ে গায়ে মাখে, অপশানগুলো দেখো, ফুলের রেণু, ধুলোর রেণু, স্বর্ণ রেণু। সঠিক উত্তর হবে ধুলোর রেণু। 1.4 দাগের প্রশ্ন, নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে ড্যাশ। অপশানগুলো দেখো, পাকুড়, বট, অশ্বত্থ শাখে। সঠিক উত্তর হবে পাকুড়। 1.5 দাগের প্রশ্ন, ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো, অপশানগুলো দেখো, জাম, বেল, আম। সঠিক উত্তর হবে আম গাছ। 1.6 দাগের প্রশ্ন, পিঁপড়ে আশ্রয় পেয়েছিল, অপশানগুলো দেখো, পাতায়, মাটিতে, জলে। সঠিক উত্তর হবে পাতায়। 1.7 দাগের প্রশ্ন, ছোট্ট হলুদ বাঘের প্রথমে বাসা ছিল, অপশানগুলো দেখো, গভীর জঙ্গলে, পাখিরালয়ে, সুন্দরবনে। সঠিক উত্তর হবে পাখিরালয়ে। 1.8 দাগের প্রশ্ন, উপসর্গ বসে, অপশানগুলো দেখো, শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে। সঠিক উত্তর হবে শব্দের আগে। 1.9 দাগের প্রশ্ন, সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো, অপশানগুলো দেখো, 20টি, 21টি, 22টি। সঠিক উত্তর হবে 20টি। 1.10 দাগের প্রশ্ন, অনুসর্গ হলো, অপশানগুলো দেখো, কে, দিয়ে, এ। সঠিক উত্তর হবে দিয়ে। 1.11 দাগের প্রশ্ন, অংশ কে পদান্তরিত করলে হয়, অপশানগুলো দেখো, অংশিত, আংশিক, অনুকণা। সঠিক উত্তর হবে আংশিক। 1.12 দাগের প্রশ্ন, অনুসর্গ বসে শব্দের, অপশানগুলো দেখো, আগে, পরে, মাঝে। সঠিক উত্তর হবে পরে। এবার দেখো 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 × 12 = 12। 2.1 দাগের প্রশ্ন, চিত্রগ্রীব কাকে বলে? উত্তর লেখো, চিত্রিত বা রঙিন গ্রীবা বা গলা যার, তাকেই বলে চিত্রগ্রীব। 2.2 দাগের প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর লেখো, বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 2.3 দাগের প্রশ্ন, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? উত্তর লেখো, ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখির ছানা ধরতে গিয়েছিল। 2.4 দাগের প্রশ্ন, কটক কোন নদীর তীরে অবস্থিত? উত্তর লেখো, মহানদীর তীরে অবস্থিত। 2.5 দাগের প্রশ্ন, গাংশালিক তার চিঠিতে কি বলেছে? উত্তর লেখো, আলোচ্য কবিতায় গাংশালিক তার পাঠানো চিঠিটিতে
কবিকে গাঙের পাড়ের মোড়ল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। 2.6 প্রশ্ন, ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়? উত্তর লেখো। ভাদুলি ব্রত বর্ষাকালের শেষের দিকে মেয়েরা করে থাকে। 2.7 প্রশ্ন, ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর লেখো। ধান শব্দটি ধন বা ধান্য শব্দ থেকে এসেছে। 2.8 প্রশ্ন, কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? উত্তর লেখো। শ্রী কাকেশ্বর কুচকুচে থাকে 41 নম্বর গেছো বাজার, কাগেয়াপটিতে। 2.9 প্রশ্ন, হিজি বীজ বীজ কে? উত্তর লেখো। সুকুমার রায়ের লেখা হযবরল উপন্যাসে হিজি বীজ বীজ হলো একটি অদ্ভুত জন্তু, যে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক জানা যায়নি। 2.10 প্রশ্ন, শ্রী ব্যাকরণ সিংয়ের উপাধি কী ছিল? উত্তর লেখো। বিএ খাদ্য বিশারদ। 2.11 প্রশ্ন, হিজি বীজ বীজের খুড়োর নাম কি? উত্তর লেখো। তকাই। 2.12 প্রশ্ন, শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশের কাক? উত্তর লেখো। সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক। এবার দেখো 3 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 × 6 = 18। 3.1 প্রশ্ন, বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর লেখো। ছোট্ট হলুদ বাঘছানাটি নদীর পাড়ে কাঁকড়া ধরে খেতে ব্যর্থ হয়ে শেষে কাদার মধ্যে মেরি মৎস্য ধরতে যায়। এতে মা ছোট্ট বাঘের এই আচরণে খুব লজ্জাবোধ করল। সে তার ছানাটিকে মনে করিয়ে দিল যে সে ভোঁদর অর্থাৎ বিড়াল জাতীয় মাছলোভী প্রাণী নয়, সে হচ্ছে বাঘ। সুতরাং তার আভিজাত্য আছে, মর্যাদা আছে শিকার করাতে। ছোট ছোট মাছ ধরে খাওয়া তাদের শোভা পায় না। তাই ছোট্ট বাঘ মিনি মাছ ধরতে গেলে ছোট্ট বাঘের মা খুব লজ্জিত হয়েছিল। এবার দেখো 3.2 প্রশ্ন, উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল এই খেলা কোন প্রসঙ্গে কবি আলোচ্য পংক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন খেলার কথা বলেছেন? চিরকাল চলে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর লেখো। হাট কবিতায় কবি এই পৃথিবীকে একটি নাট্যমঞ্চ বলে কল্পনা করেছেন। হাটে অনেক মানুষের আনাগোনা, সবাই নিজের দরকার মেটাতে ভিড় জমায়। কারো ইচ্ছা পূরণ হয়, কেউ আবার ব্যর্থ হয়, কিন্তু চিরদিন এই একই ঘটনার পুনরাবৃত্ত হয়। এভাবেই পৃথিবীতে আমরা জন্মাই আবার মৃত্যুবরণ করি। কবি এখানে খেলা বলতে মানুষের জন্ম ও মৃত্যুর কথা উল্লেখ করেছেন। মানুষের জন্মকে আসা এবং মৃত্যুকে যাওয়ার সঙ্গে তুলনা করে একথা বলা হয়েছে। চিরকাল চলার অর্থ হলো জীবনের গতিময়তা, যার নিরবচ্ছিন্নভাবে সর্বদা চলতে থাকে। পৃথিবী যখন সৃষ্টি হয় তখন থেকেই মানুষের জন্ম এবং মৃত্যু ঘটে চলেছে। এটি একটা চলমান ধারা, যা সনাতন, বিরামহীন। কবি এই জন্ম মৃত্যুর নিরবচ্ছিন্ন প্রবাহমানতাকে চিরকাল চলার কথা বলেছেন। 3.3 প্রশ্ন, আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? উত্তর লেখো। লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে আম গাছটি গোপালবাবুর বাড়ির সামনে এমনভাবে বেড়ে উঠেছিল যে এটি বাড়িটির একটি বিশেষ চিহ্ন বা নিশানা হয়ে দাঁড়ায়। দূর থেকে দেখলেই বড় এবং ছড়ানো ডালপালার এই আম গাছটি চোখে পড়ত, যা বাড়িটির অবস্থান নির্দেশ করত। গোপালবাবু যখন কাউকে বাড়ির ঠিকানা দিতেন তখন বলতেন, কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানেই আমাদের বাড়ি। এইভাবে বলতে বলতে একদিন আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। অথবা প্রশ্ন 3.4 প্রশ্ন, মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তর লেখো। পাতা মনে করে পৃথিবীর মাটিতে সকলের সমান অধিকার। মাটিতেই আমাদের জন্ম এবং মাটির উপর নির্ভর করেই আমরা জীবন ধারণ করে থাকি। মাটি হলো প্রকৃতির সার্বজনীন দান। প্রকৃতির সম্পদে সকলের সমানাধিকার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রকৃতি সকলকে তার সম্পদ সমভাবে বন্টন করে দেয়। 3.5 প্রশ্ন, উধো আর বুধোর কীর্তিকলাপের কথা বাক্যে লেখো। উত্তর লেখো। কাক হুঁকোওয়ালা বুড়োকে টাক বলায় বুড়ো রেগে গিয়ে বুধোকে ডাক দেয়। গাছের ফোঁকর থেকে বুধো মস্ত একটা পোঁটলার সমেত হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল এবং বোঁচকার নিচে চাপা পড়ে হাত পা ছুঁড়ছিল।
তাকে টেনে না তুলে বুধো তার উপর চেপে বসে। আসলে উধো আর বুধোর মধ্যে রোজ মারামারি চলে। মুহূর্তের মধ্যে উধো চিৎপাত হলো এবং শুয়ে হাঁপাতে লাগলো। বুধো তখন টাকে হাত বোলাতে বোলাতে ছটপট করতে লাগলো। তারপর দুজনে উঠে খানিক গোলা জড়িয়ে কাঁদলো এবং কোলাকুলি করে খোশ মেজাজে গাছের ফোঁকরের মধ্যে ঢুকে পড়ল। অথবা দেখের প্রশ্ন 3.6 দেখের প্রশ্ন, একটা কোথাও বিশ্বাস করি না বক্তাকে, সে কোন কথা বিশ্বাস করে না? উত্তর লেখো। হযবর হলো গল্পের কথক, আলোচ্য উদ্ধৃত অংশের বক্তা। হিজিবিজবিজ জানালো যে তার মতো তার ভাই, বাবা ও পিসের নামও হিজিবিজবিজ। লেখক প্রতিবাদ করে সে আবার বলতে লাগলো তার নাম তকাই, তার মেসো শ্বশুরের নামও তকাই। ধমক খেয়ে সে বয়ান পাল্টে বলল যে তার শ্বশুরের নাম বিস্কুট। বক্তা রেগে গিয়ে জানালেন যে তিনি তার কোনো কথা বিশ্বাস করেন না। এবার দেখো 4 দিকের প্রশ্ন, টিকা লেখো যে কোনো একটি। 2 গুণিত 1 সমান 2। মরীচিকা, বসুধরা ব্রত। মরীচিকা, টিকা লেখো। ধুধু মরুভূমিতে পথ চলতে অনেক সময় দূর থেকে জল দেখা যায়, তাই দেখে পথশ্রমে ক্লান্ত মানুষ অনেক সময় জল ভেবে এগিয়ে যায়, কিন্তু সামনে গিয়ে দেখা যায় যে তা জল নয়। বালির উপর সূর্যের আলো পড়ে সেই আলো পথিকের চোখে বিচ্ছুরিত হলে সেখানে জল আছে বলে ভ্রম হয়, একেই মরীচিকা বলে। এবার লেখো বসুধরা ব্রত। আকাশের কাছে জল চেয়ে বসুধরা ব্রত করা হয়। গ্রীষ্মকালে মাঠঘাট, নদ নদী, খালবিল শুকিয়ে যায়, জলের জন্য হাহাকার দেখা যায়। সূর্যরশ্মিতে তখন যেন আগুন ঝরে পড়ে, লোকের ছায়া খোঁজে, তখন আকাশের কাছে জল চেয়ে বসুধরা ব্রত করে। এবার দেখো 5 দাগের প্রশ্ন, সমচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ লেখো। 1 গুণিত 2 সমান 2। 5.1 দাগের প্রশ্ন, কুল কুল, কমল কোমল। উত্তর লেখো। কুল কয়সৌল, কুল মানে বংশ বা ফল বিশেষ, কুল কয় দীর্ঘৌল, কুল মানে নদীর তীর। কমল অর্থ পদ্ম বা শতদল, কোমল অর্থাৎ নরম, নরম। এবার দেখো 6 দাগের প্রশ্ন, অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি। ভিডিও স্ক্রিনে অনুচ্ছেদটি দেওয়া হলো, তোমরা দেখে নাও।